এবার দেখো আমরা একটা চমৎকার গাণিতিক সমস্যার সমাধান করব। ইতিপূর্বে আমরা কিন্তু সমস্ত যে প্রয়োজনীয় যে সূত্রসমূহ সেগুলোর প্রতিপাদন করেছি, আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি, তাই না? সেগুলির প্রয়োগ করে এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন এই প্রশ্নটা, এটা তোমাদের অনুশীলনীর 6 নাম্বার প্রশ্ন। প্রশ্নটাকে আমি ভেঙে ভেঙে লিখেছি। একত্রে লিখতে বুঝতে অসুবিধা, একত্রে লিখলে যেভাবে বইতে লিখছে তাতে বুঝতে একটু অসুবিধা হয়, এই জন্য যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য এইভাবে ভেঙে ভেঙে লিখছি। তাহলে আমি প্রশ্নটা একটু বুঝিয়ে দিই আবারও। এবিসিডি একটা সামান্তরিক যার কর্ণদ্বয় উল্লেখ করা আছে, এসি ও বিডি কর্ণদ্বয় উল্লেখ করা আছে। তো বলছে এবি ভেক্টরকে, তার মানে এবি বাহু বরাবর যে ভেক্টরটা ক্রিয়াশীল রয়েছে, যদি ধরে নেই যে এবি বাহু বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল রয়েছে, তাহলে সেই ভেক্টরটাকে এডি আর বিডি বরাবর যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এবি ভেক্টর ইকুয়াল টু এই দুইটার যোগফল কি বিয়োগফল কি গুণনফল কি ভাগফল সেই আকারে দেখাতে হবে। অর্থাৎ বাম পাশে থাকবে এবি ভেক্টর সমীকরণের, আর ডান পাশে থাকবে এডি আর বিডি, সেটা যোগ হিসাবেই থাকুক, বিয়োগ হিসাবেই থাকুক, গুণন বা ভাগ যেভাবেই থাকুক, এডি আর বিডি ছাড়া ডান পাশে অন্য কিছু রাখা যাবে না। যদি থাকে সেটাকে রিপ্লেস করতে হবে, সরাতে হবে, শুধু রাখতে হবে এডি আর বিডি। তেমনি এসি ভেক্টরকেও আমরা এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। তার মানে এসি ইকুয়াল টু এডি আর বিডির যোগফল অথবা বিয়োগফল অথবা যাই হোক একটা কিছু আসবে, সেখানে অন্য কোনো ভেক্টর আসা যাবে না। তারপরে আমরা এই দুইটা জিনিস প্রমাণ করব, দেখাবো যে এসি ভেক্টর আর বিডি ভেক্টর যোগ করলে 2 ইনটু বিসি ভেক্টর, বিসি ভেক্টরের দ্বিগুণের সমান হয়, আর এসি ভেক্টর থেকে বিডি ভেক্টর বিয়োগ করলে এবি ভেক্টরের দ্বিগুণের সমান হয়। এটা আমরা পরবর্তীতে প্রমাণ করব। এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। হ্যাঁ, এবার আমরা এক এক করে সমাধান করব। যেমন এ নাম্বার সমাধানটা আমরা আগে করে নেব। এর জন্য আমি কিন্তু এই বি সি ডি প্রশ্নটা মুছে দিচ্ছি বোর্ড খালি করার জন্য। আমরা এ নম্বরের সমাধানটা আগে করব, তারপরে আমরা বি নম্বর আবার আলাদা করে লিখব, তারপর সমাধান করব, সি নম্বর আলাদা করে লিখব, সমাধান করব, অনুরূপভাবে ডি নম্বর আলাদা করে লিখব, সমাধান করব। তার মানে এই একটি প্রশ্নে 6 নম্বরের এই একটি প্রশ্নে 6টি প্রশ্ন রয়েছে, মূলত 6টি সমস্যা দিয়েছে। এক এক করে আমরা সেগুলি সমাধান করব। প্রথমে তাহলে এবিসিডি কিন্তু সামান্তরিক, তাহলে একটা সামান্তরিক আঁকি, আমরা একটা সামান্তরিক আঁকি। আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি, তোমরা পারলে অন্তত স্কেল কম্পাস ব্যবহার করবা না, করো স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা। এ বি সি ডি সামান্তরিকটা কিন্তু এ বি সি, আর কর্ণদ্বয় এসি আর বিডি এঁকে নেই। এই যে এসি কর্ণ আর এই হলো আমাদের বিডি কর্ণ, এসি আর বিডি কর্ণ দুইটা কিন্তু আমরা এঁকে নিলাম। আচ্ছা, এখন বলছে এ বি ভেক্টরকে, দেখো তো এ বি ভেক্টর এটা না, এই এ বি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই যে এডি ভেক্টর, এই যে এডি ভেক্টর এ থেকে ডি এর দিকে অ্যারো, মানে এখানে যা বলেছে সেই অনুসারে কিন্তু আমি এখানে অ্যারো দিচ্ছি, আন্দাজি না কিন্তু, মন চাইলে যা করবো তাই না কিন্তু, তাই না? মানে এখানে যা যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি এডি ভেক্টর। আর এটা কি বিডি ভেক্টর, বি থেকে ডি এর দিকে ভেক্টর, এই যে বি থেকে ডি এর দিকে এই বিডি ভেক্টর। তাহলে দেখো তো এই তিনটি ভেক্টর এ বি এ ডি আর বিডি, এই তিনটি ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ হয়েছে না? দেখো এ বিডি ত্রিভুজ হয়েছে, রাইট? তাহলে এই এ বিডি ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অথবা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলেই তো আমাদের এস এ বি ভেক্টরকে এ ডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ হবে। আমি ত্রিভুজ বিধি, বিয়োগের ত্রিভুজ বিধি বা যোগের ত্রিভুজ বিধি যাই নেই না কেন, এই তিনটা বাহুর মধ্যেই কিন্তু থাকবো, নাকি নাকি অন্য বাহু আসার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে, মানে মানটা বের করা হয়ে যাবে। এ বি ভেক্টর এ ডি আর বিডি ভেক্টরের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমাদের কিন্তু পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখবো, যে এ বি ডি ত্রিভুজে লিখবো ত্রিভুজ এ বি ডি এ। আর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি, ইচ্ছে করলে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিও প্রয়োগ করতে পারি। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে কি, একই ক্রমে যে দুইটা ভেক্টর সেই দুইটার যোগফল বিপরীত ক্রমে অন্যটা সমান। দেখো তো এই ভেক্টরটা একই ক্রমে আছে, এই যে ভেক্টরের অন্তবিন্দু এই ভেক্টরের আদিবিন্দু একই, যে দুটি ভেক্টর এভাবে সম্পর্কিত সেই দুটি তো একই ক্রমে, তাই না? আমরা বুঝেছি তো আগে।
হ্যাঁ, তাহলে এবি ভেক্টর আর বিডি ভেক্টরের যোগফল হবে এডি ভেক্টরের সমান। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর ইকুয়াল টু কি এডি ভেক্টর। তাহলে আমাদের তো এবি ভেক্টরকে প্রকাশ করতে হবে, বাম পাশে এডি রাখা যাবে, এটা রাখা যাবে না। তাহলে এবি ভেক্টর এখানে রাখি, রেখে এই যে এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, বাস এই যে প্রথমটা আমাদের হয়ে গেল। তাহলে এবি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো। হ্যাঁ, এবার দেখো আমরা বি নম্বরটা কিন্তু লিখছি। এখন আমরা বি নম্বরের সমস্যাটা সমাধান করব। বি নম্বরে কি বলছে, এসি ভেক্টরকে এই যে এ থেকে সি এর দিকে যে ভেক্টর, আমরা এইজন্য এ থেকে সি এর দিকে ভেক্টরটা দিয়ে নিছি, কিন্তু এই এসি ভেক্টরকে এডি আর বিডি ভেক্টরের মধ্যে প্রকাশ করতে হবে। এডি হলো এটা আর বিডি হলো এটা। দেখো এই দুইটা ভেক্টর দিয়ে এই ভেক্টরকে প্রকাশ করতে হবে। প্রথম যে প্রশ্নটার সমাধান করলাম আমরা, সেখানে কিন্তু তিনটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ হয়ে গিয়েছিল, ত্রিভুজ সূত্র প্রয়োগ করেছি, হয়ে গেছে। কিন্তু এইবার এসি এর সাথে এডি আর বিডি দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হয় না। কাজে আমাদের কি করতে হবে, দেখো এটা তো একটা সামান্তরিক নাকি, এটা একটা সামান্তরিক না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে এডি বাহু আর বিসি বাহু সমান ও সমান্তরাল, এজন্য এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর এভাবে লেখা যাবে। তেমনি এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টরও লেখা যাবে, হয়তো এটা প্রয়োজন পড়বে না, আমি ওদিকে যাব না। আচ্ছা, প্রথমে আমি কি করব, এই এ বি সি ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি। দেখো এ বি আর বিসি ভেক্টরের যোগফল হবে এসি ভেক্টরের সমান, তাই না? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এ বি সি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করি, তাহলে এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, এটা হবে কিন্তু। তাহলে প্রথমে যেটা বললাম আমি যে এই এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক বলে, এ বি সি ডি সামান্তরিক বলে, হ্যাঁ, এই এডি সমান বিসি ও এডি সমান্তরাল বিসি। আর দুইটা বাহু সমান ও সমান্তরাল হলে আমরা দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত করেছিলাম, মনে আছে? দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত যখন আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, সেখানে কিন্তু এরকম বলেছিলাম যে দুইটা ভেক্টর সমান হওয়ার তিনটি শর্ত, তার দুটি কিন্তু এখানে ফুলফিল হয়েছে। এই যে দুইটা ভেক্টরের মান সমান এবং তার পরস্পর ধারক রেখা সমান্তরাল, তাই না? আর দিক যদি একমুখী হয়, দিকটা একমুখী, এটা এইদিকে দিলাম, এটা একমুখী, তাহলে এই দুইটা ভেক্টর সমান, অর্থাৎ এডি ভেক্টর সমান সমান বিসি ভেক্টর। দেখো এডি ভেক্টর সমান সমান বিসি ভেক্টর আমরা লিখতে পারি ওই সূত্র অনুসারে, অর্থাৎ দুটি ভেক্টর সমান হওয়ার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এটা লিখতে পারি। এই যে দুইটা ভেক্টর, দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আর সেই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং ওই দুইটা বাহু বরাবর ক্রিয়াশীল ভেক্টর দুইটা একমুখী হলে তারা সমান, দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত। ঠিক আছে, এবার আমরা এবিসি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি। ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। আমি বাংলাটা পুরাটা লিখলাম না, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে কি হবে, এবি এসি ভেক্টর ইকুয়াল টু, এই যে এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। এই যে যে দুইটা ভেক্টর একই ক্রমে আছে, যে এবি ভেক্টরের অন্তবিন্দু বি, বিসি ভেক্টরের আদিবিন্দু বি, সুতরাং এই দুটো একই ক্রমে, এই দুটোর যোগফল অন্যটা সমান, বিপরীত ক্রম অন্যটা সমান। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ত্রিভুজ বিধিটা। এখন দেখো এসি ভেক্টরকে প্রকাশ করতে বলছে, এসি ভেক্টর বাম পাশে আছে, ওকে, কিন্তু ডান পাশে আমার লাগবে এডি আর বিডি, যার দুইটার একটাও নাই। এডি আর বিডি এর দুইটার একটাও নাই। আচ্ছা, বিসির পরিবর্তে তো আমি এডি লিখতেই পারি, এই যে বিসির পরিবর্তে আমি এডি লিখবো, যে কারণে এটা আগে করে নিছি আমি। তাহলে কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর। দেখো এই যে এডি ভেক্টর কিন্তু আমার চলে আসছে, এডি ভেক্টর চলে আসছে। আর এদিকে আমরা যে আগে এ নাম্বার করলাম, সেখানে কিন্তু আমাদের এমনটি ছিল, এ নাম্বারে খেয়াল করো, সেখানে এবি ভেক্টর এ নাম্বার যে আমরা করেছি আগে, সেখানে কিন্তু এবি ভেক্টর ইকুয়াল টু কি ছিল, এবি ভেক্টর ছিল কি বিডি ভেক্টর মাইনাস এডি ভেক্টর, নাকি? এটা ত্রিভুজ বিধি করছিলাম না আমরা, এই দুটার যোগফল ছিল এটা সমান। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এটা আমরা কোন নম্বরে পেয়েছিলাম না সর্বশেষ? তাহলে এই এবি ভেক্টরের পরিবর্তে আমি এটা পুট করতে পারি এখানে। তাহলে এবি ভেক্টরের পরিবর্তে আমি লিখব এডি ভেক্টর প্লাস, না প্লাস না মাইনাস, মাইনাস বিডি ভেক্টর, আর এই যে প্লাস এডি ভেক্টর, এটা রয়ে গেল। বুঝলা কি? এই এবি ভেক্টরের এবি ভেক্টর ইকুয়াল টু এডি মাইনাস বিডি, এটা আমরা এ নম্বরে পেয়েছি, কিন্তু সেখান থেকে এই এবি ভেক্টরের পরিবর্তে এইটুকু এখানে পুট করেছি, আর এই প্লাস এডি ভেক্টর এখানে রয়ে গেল। তাহলে সর্বশেষ আমরা লিখতে পারি
2AD ভেক্টর মাইনাস BD ভেক্টর। তাহলে দেখো AC ভেক্টর বের হয়েছে AD আর BD এর মাধ্যমে, রাইট? এখানে অন্য কোনো ভেক্টর নেই, সুতরাং AC ভেক্টর AD ও BD ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হলো। এবার দেখো আমরা সি নম্বরের গাণিতিক সমস্যাটা সমাধান করব। এটা আসলে প্রমাণ করতে হবে যে AC ভেক্টর যোগ BD ভেক্টর ইকুয়াল টু 2 BC ভেক্টর। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখান থেকে AC ভেক্টর কিন্তু পাবো আমরা, বি নম্বরে যেটা প্রমাণ করেছি এখান থেকে AC ভেক্টর পাবো। আর এখানে দরকার BD ভেক্টর, এখান থেকে BD ভেক্টরটা পাবো। দেখো BD ভেক্টরটি এভাবে এই পাশে যদি পক্ষান্তর করে নিয়ে আসি, BD ভেক্টর পাশে নিয়ে নিই, তাহলে কিন্তু ওখান থেকে BD ভেক্টর পাবো। তারপর ওই দুইটা যোগ করে দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে 2BC ভেক্টর আনার একটা চিন্তা করতে হবে, যাই আসুক, তাই না? এটা চিন্তা করতে হবে। তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি, যেহেতু ওখানে A B দ্বারা ট্রিট করেছি, আমি লিখতে পারি A হতে পাই, A হতে পাই। A থেকে কি পাচ্ছি? এই BD ভেক্টরটা বামে আনলাম, এই যে BD ভেক্টরটা কিন্তু বামে নিয়ে আসলাম, মাইনাস BD ভেক্টর এর পাশে নিয়ে আসলাম। আর ওপাশে দেখো AD ভেক্টর, তাই না, মাইনাস AB ভেক্টর। এই এটা পেলাম আমি A হতে, এটাকে আমি 1 নং দিয়ে রাখি। আর এদিকে B হতে পাচ্ছি কি? B হতে পাই। B হতে কি পাচ্ছি? আসলে ওটা পরিবর্তন করার দরকার নেই। AC ভেক্টর ইকুয়াল টু 2AD ভেক্টর মাইনাস BD ভেক্টর, এটা আমরা পেয়েছি B হতে, অর্থাৎ এটার 2 নং দিলাম। এবার দেখো এই দুইটা যোগ করে দিলে যে AC যোগ BD হবে, আমাদের টার্গেটের বাম পাশেটুকু চলে আসবে। তাহলে আমরা বলতে পারি 1 যোগ 2 হতে, এই যে 1 যোগ 2, এই দুইটা সমীকরণ যোগ করলে এই যে AC ভেক্টর যোগ এই যে এই BD ভেক্টর, বাম পাশেরটুকু আমাদের চলে আসলো। ইকুয়াল টু, তাহলে ডান পাশেরটুকু যোগ করতে হবে 2AD ভেক্টর মাইনাস BD ভেক্টর, আর এর সাথে যোগ হবে যোগ AD ভেক্টর মাইনাস AB ভেক্টর। তো আমাদের কিন্তু ডান পাশে শুধু BC ভেক্টর আছে, আর এইদিকে BC এর কোনো অস্তিত্ব নাই। তার মানে এগুলি সবগুলিকে দূর করে BC ভেক্টরকে নিয়ে আসতে হবে। BC ভেক্টর কই? এই যে BC এর পরিবর্তে আমি AD আনতে পারবো, রাইট? কিন্তু AD আছে, দেখো 3AD আছে এখানে, এই যে 3AD, ঠিক কি না? তাহলে এটাকে আমি লিখি 3AD, আগে লিখি 3AD মাইনাস BD মাইনাস AB। এই তাহলে দেখো আমাদের যেহেতু আনতে হবে BC, তো 3AD, এই যে 3AD এর পরিবর্তে কিন্তু 3BC লিখতে পারি আমি, 3BC। এই যে AD এর পরিবর্তে লিখলাম আমি BC, আর AD এর পরিবর্তে যে BC লেখা যায় সেটা কিন্তু আমরা আগে দেখাইছি, তাই না? কাজেই 3AD না লিখে যে 3BC লিখছি। এখন এই জায়গায় এই যে BD মাইনাস AB, এই যে BD মাইনাস AB, এটা যদি আমরা মাইনাস কমন নেই, AB প্লাস BD হয় না? দেখো তো AB প্লাস BD, দেখো এই যে পাশে যদি পক্ষান্তর করো, খেয়াল করো ওই যে আবার সেই 1 থেকে A থেকে খেয়াল করো AB ভেক্টর, এই যে AB ভেক্টর এই পাশে আছে, আর ওটা যোগ করে নিলাম BD ভেক্টর। তাহলে ইকুয়াল টু কি? AD ভেক্টর নাকি? তাহলে এইটুকু পরিবর্তে আমরা লিখতে পারবো AD ভেক্টর। তাহলে দেখো 3BC মাইনাস কি? AD। এখন AD মানে BC, এই যে AD ভেক্টর আর BC ভেক্টর ইকুয়াল, তাহলে 3BC ভেক্টর মাইনাস AD মানে BC ভেক্টর। তাহলে 3BC মাইনাস BC, 2BC ইকুয়াল টু twice BC। এই যে শুট, এই হলো আমাদের সি নম্বরের সমাধান। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? হ্যাঁ, এবার দেখো আমাদের সর্বশেষ সমস্যাটার সমাধান করব। এর আগেরটা কিন্তু 3 নাম্বারটা কি ছিল? AC ভেক্টর যোগ BD ভেক্টর ইকুয়াল টু 2BC ভেক্টর, আর এখন আছে AC ভেক্টর বিয়োগ BD ভেক্টর। BD ভেক্টর আমরা এর আগেরবার যেভাবে নিয়ে আসছিলাম ওইভাবে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসছিলাম? A নম্বর থেকে। A নম্বর থেকে কিন্তু BD ভেক্টরটা নিয়ে আসছিলাম, তাই না? তাহলে প্রথমে A নম্বর থেকে E ভেক্টরটা নিয়ে আসি এভাবে, যে A থেকে, এই যে A থেকে যেটা পাইছি আর কি, সেটা কি? যে BD ভেক্টর, এই যে BD ভেক্টর এই পাশে আমরা BD ভেক্টর, খেয়াল করো, আর ও পাশে AD তো আগে থেকে আছে, আর AB টা পক্ষান্তর করে নিলাম, এই যে AB ভেক্টর। তার মানে এক থেকে এটাকে বের করে নিলাম, এটা আমার লাগবে, বুঝতেছি। এখন এটা আমরা এখানে না করে আমরা এখানেও করতে পারি সরাসরি। এই যে A থেকে এই যে BD ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর মাইনাস AB ভেক্টর, এই যে এটা দিলাম, মনে করো 1 নং। এবার আমার দরকার AC ভেক্টর আর BD ভেক্টর। তো AC ভেক্টর তো আমার B নম্বরে আছে, তাহলে B নম্বরের থেকে পাই ওইটা লিখে নেই। এই যে B ভেক্টর
বি বি সরি বি ইকুয়েশনে আছে আমাদের এসি ভেক্টর ইকুয়াল টু 2AD ভেক্টর মাইনাস BD ভেক্টর। এটা আমাদের বি তে সরাসরি আছে, এটারে দিলাম 2। এবার দেখো আমাদের যেহেতু টার্গেট এসি মাইনাস বিডি, তার মানে কি 2 থেকে 1 বিয়োগ, তাহলে আমরা লিখব 2 বিয়োগ 1 থেকে পাই 2 বিয়োগ 1 থেকে। কেন? আমাদের দরকার কিন্তু এসি মাইনাস বিডি। তাহলে দেখো এসি মাইনাস বিডি, এই যে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, ঠিক আছে তো, ইকুয়াল টু, তাহলে 2 এখানে যেটা আছে তা লিখি 2AD ভেক্টর মাইনাস এই যে বিডি ভেক্টর, এটা লিখলাম এসি ভেক্টরের পরিবর্তে এইটুকু লিখলাম। তারপরে এনে মাইনাস বিডি, কাজে বিডির আগে মাইনাস আছে, কাজে বিডির মানটা যখন বসাবো তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এডি প্লাস এডি। দেখো এখন দেখো এই যে 2AD মাইনাস এডি, তাহলে একটা এডি থাকে, একটা এডি ভেক্টর মাইনাস এই বিডি ভেক্টর প্লাস এদিকে এবি ভেক্টর। এখন দেখো এতে তাকাও, এতে AD মাইনাস BD ইকুয়াল টু AB ভেক্টর, তাহলে এইটুকুর পরিবর্তে আমি AB ভেক্টর বসাতে পারবো। এই যে AB ভেক্টর প্লাস এই যে AB ভেক্টর, এখানে একটা AB ভেক্টর আছে, ইকুয়াল টু টুয়াইস AB ভেক্টর। শুট। তো আমরা এক এক করে কিন্তু এই গাণিতিক সমস্যাটার 4টা প্রবলেমেরই সমাধান করলাম। তার মানে 6 নম্বরের একটা প্রশ্নে আসলে 4টি প্রশ্ন ছিল, 4টি সমস্যা ছিল, 4টি সমস্যায় আমরা পর্যায়ক্রমে সমাধান করলাম। আমরা এর পরবর্তীতে অনুশীলনীর অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এভাবে সমাধান করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।